আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। অপরাধের সাথে জড়িতদের বিচার হবে। আয়নাঘর পরিদর্শন শেষে বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ অনুসন্ধান দলের প্রতিবেদন প্রকাশ। র্যাব ও এনটিএমসি বিলুপ্তের সুপারিশ। রাজনৈতিক দল নিষিদ্ধ থেকে বিরত থাকার আহ্বান। লন্ডনে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখেছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা স্থিতিশীল। ডাক্তারদের অনুমতি পেলে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে বলেও আশ্বস্ত করেন তিনি। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, যারা এই আয়নাঘরের সাথে জড়িত তাদের মনুষ্যত্ববোধ বলে কিছুই ছিল না। এত নৃশংসতা এই সমাজে কি করে সম্ভব সেই প্রশ্নও রাখেন তিনি। জানান, সারা দেশে এ ধরনের টর্চার সেল গড়ে তোলা হয়েছিল। গুমের তদন্ত করায় কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব অন্যায় অবিচারের কথা পাঠ্য বইয়েও উল্লেখ থাকতে হবে। আলামত নষ্ট যেন না হয় সেজন্য আয়নাঘর সিলগালা করার নির্দেশ দেন তিনি। অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রিতা যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদের জগৎ, এটা কি আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে আমরা এমনি শুনি। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশন প্রতিবেদন প্রকাশ করেছে। আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ নির্দেশনা ছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আজ জেনেভায় দুপুর 2:30 এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তিনি আরও জানান, আন্দোলন চলাকালীন সময় ক্ষমতায় টিকে থাকতে মানবাধিকার লঙ্ঘন সহ সব ধরনের অপরাধ করেছিল আওয়ামী লীগ সরকার। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটির প্রমাণ অনুযায়ী জুলাই আগস্ট অভ্যুত্থানে 118 জন শিশুসহ নিহতের সংখ্যা অন্তত 1400 জন। এই হত্যাকাণ্ডে দেশের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল বলে জানিয়েছে জাতিসংঘ। এর সাথে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকা সহ অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের 5 সদস্যের প্রতিনিধি দল 16 সেপ্টেম্বর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরে কাউকে মন্তব্য না করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিংয়ে অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় প্রকাশের আশা প্রকাশ করার পরের দিনই ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছে। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মামলার শুনানির সময় এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। এই মামলার শেখ হাসিনা সহ মোট 12 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে মামলার তদন্ত প্রতিবেদন এখনো চূড়ান্ত না হওয়ায় 2 মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন। এ সময় আদালত বলেছে, এখনো অনেক মামলার তদন্ত প্রতিবেদনই শেষ হয়নি। পরে 2 মাস সময় বাড়িয়ে এই মামলায় 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যায় ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আরও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বলেছেন, ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর থেকেই আওয়ামী লীগের কাছ থেকে হুমকি পাচ্ছেন এমন অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহের শহীদ 57 সেনা কর্মকর্তাদের স্বজনরা। তাদের দাবি,
ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের যেন মুক্তি না দেয়া হয়। মহাখালীর রাও ক্লাবে সংবাদ সম্মেলন করে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে নতুন একটি অরাজনৈতিক সংগঠনের কথাও জানান শহীদ পরিবারের সদস্যরা। জেলখানায় বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর হুমকি দেওয়া হচ্ছে তাদের। শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য করলে প্রতিবাদ জানানোর পাশাপাশি আইনি সহযোগিতা নেওয়ার কথাও জানান। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন বিডিআরের সাবেক সদস্যরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার ফজলি রাব্বি। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, বিডিআরের সাবেক সদস্যরা কি দাবি নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন? জি বিকেলা, ধন্যবাদ। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিডিআর স্বজন ও চাকরি হারানো যে সদস্যরা আছে 18,500। এই সদস্যরা কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। কিন্তু শহীদ মিনারে সকাল থেকে জড়ো হলেও তারপর ঠিক দুপুর 12টার 12:30টার দিকে কিন্তু আসলে এই যে সচিবালয় যে খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য অধিদপ্তরের সামনে কিন্তু আসলে তারা জড়ো হয় এবং জড়ো হয়ে এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন শত শত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু এই রাস্তায় অবস্থান নিয়েছে এবং যারা পরিবার পরিজন বিভিন্ন সময় যে স্বজন নিহত হয়েছে সেই স্বজনেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা বারবার একটি কথা বলছে যে এই যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিডিআর বিদ্রোহের যে ঘটনা ঘটেছে এই ঘটনা পুরোটাই পরিকল্পিত। তৎকালীন যিনি সরকার প্রধান ছিল শেখ হাসিনা, তার ইন্ধনেই মূলত এই ঘটনা ঘটেছিল, যার জন্য তারা একদমই নিরুপায়। তারা বলছে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে চাকরিতে ছিলাম, কিন্তু আমাদেরকে খুব জোরপূর্বক এবং এই যে স্বৈরাচারী সরকার ছিল তারা এই সরকার কিন্তু তাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুত করে। ফলে তারা এই যে দাবি দেওয়াতে এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়েছে, তারা মূলত চাচ্ছে যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং সেই সাথে বিডিআর বিদ্রোহের যে ঘটনা, এই ঘটনায় যদি বিডিআর সদস্যরা দোষী হয়ে থাকে তাদেরকে মুখোমুখি করার কথা বলছে এখানকার যে সদস্যরা আছে, তা বিডিআর সদস্যরা তারা কিন্তু মুখোমুখি হওয়ার কথা বলছে। একই সাথে তাদেরকে চাকরিতে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছে বিডিআর এখানকার স্বজনরা। তো এই একটা বিষয় ছিল। আর একটা বিষয় যে ঠিক আধা ঘন্টা আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তিনি কিন্তু একাগ্রতা প্রকাশ করে বিডিআর সদস্যদের সাথে এবং তিনি জানান যে কোনো মূল্যে এই বিডিআর সদস্যের এই ঘটনার সঠিক বিচার কিন্তু আসলে করা হবে এবং এই আশ্বাস দিয়েছে। তারপরেও কিন্তু আসলে বিডিআর হাসনাত আবদুল্লাহর কথার উপরে কিন্তু আসলে পূর্ণ ভরসা করতে পারেনি বিডিআর সদস্যরা, যার ফলে তারা এখানে অবস্থান নিচ্ছে এবং তারা চাচ্ছে যে স্বাধীন কমিশন গঠন করে খুব পুনরায় একটি তাদের এই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার করা হোক এবং সেই সাথে একটা তদন্ত কমিশন গঠন করে এবং পূর্ণাঙ্গ একটি প্রজ্ঞাপনের নির্বাহী আদেশের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি করে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। তো এই ছিল মোটামুটি আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। যুক্তরাজ্যের লন্ডনে বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন তার চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবেও তিনি আগের চেয়ে অনেকটাই বেটার বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবে উনি অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশের থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টা, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।